ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাঠশালা। আমাদের চ্যানেল পাঠশালাতে তোমাদের সকলকে আবারও স্বাগত। তো আমরা যে টপিক নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার পার্ট 1 কিন্তু আমাদের আগের দিন হয়ে গেছে। আজকে আমরা করব পার্ট 2। যদি একটু আটকে আটকে যায় একটু অ্যাডজাস্ট করে নেবে। তো আমরা দেখেছিলাম যে যে পৃথিবীতে যে 7টি মহাদেশ আছে তার মধ্যে আমাদের উত্তর আমেরিকা হচ্ছে তৃতীয় বৃহত্তম মহাদেশ। উত্তর আমেরিকা সম্বন্ধে আগের দিন আমরা পড়েছিলাম আমেরিকার অভিযান, এক নজরে উত্তর আমেরিকার রাজনৈতিক মানচিত্র, প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা শুরু করার আগে আগের দিনকার একটু কুইক রিভিশন করে নেবো। আগে কমেন্ট করে তোমরা জানাও যে কে কে জয়েন্ট আছো। দেখো, তো আমরা দেখেছিলাম তৃতীয় বৃহত্তম মহাদেশ আমেরিকা ভেসপুচি নামক এক ব্যক্তি, এখানে ব্যক্তি হবে লেখা নেই, এই মহাদেশটি আবিষ্কার করেন। উত্তরে বেরিং প্রণালী আহ, উত্তরে বেরিং প্রণালী উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে এবং দক্ষিণে পানামা খাল উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। ঠিক আছে, এখানকার যে প্রধান নদী উত্তর আমেরিকা সেটা দেখেছিলাম আমরা মিসিসিপি মিসৌরি, 6270 কিলোমিটার। এবং যে আমাদের উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গ সেটা হচ্ছে মাউন্ট ম্যাককিনলে, 6195 মিটার। উত্তর আমেরিকাতে 23টি দেশ দেশ আছে। উত্তর আমেরিকার উষ্ণতম স্থান হচ্ছে মৃত উপত্যকা। আর আমরা দেখেছিলাম উত্তর আমেরিকার মাঝে বৃহৎ সমভূমি আছে, তার মধ্যে আবার কি আছে, একটা প্রেরি তৃণভূমি। ওকে, এখন ঠিকঠাক আসছে তো সাউন্ড? একবার কমেন্ট করে জানাও। আর কি দেখেছিলাম, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সেটা কোথায় অবস্থিত, সেটা উত্তর আমেরিকাতেই অবস্থিত, যেটা হচ্ছে সুপিরিয়র লেক বা সুপিরিয়র হ্রদ। নেক্সট আমরা দেখেছিলাম হাডসন উপসাগরকে বেষ্টন করে আছে কানাডিয়ান সিল্ট, এটা আজকে আমরা একটু ডিটেলসে পড়বো। গ্র্যান্ড ক্যানিয়ন যেটা তৈরি হয়েছে কোন নদীতে, সেটা হচ্ছে তোমাদের কলোরাডো নদীতে। ঠিক আছে, কলোরাডো। কলোরাডো নদীতে আমরা দেখেছি গ্র্যান্ড ক্যানিয়ন। নেক্সট, এখানে টেনিনি নয়, এটা টেনিসি হবে। টেনেসি নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা চালু হয়েছে। ওকে, ক্লিয়ার আসছে নাকি সবকিছু জানাও। নেক্সট, আমরা এটা দেখেছিলাম পানামা খাল, এটা পানামা যোজক। আর এখানে আমাদের বেরিং প্রণালী যেটা এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করছে। এগুলো সব দেখে ফেলেছি আমরা। মৃত উপত্যকা দেখো প্রায় 90 মিটার নিচু। এটা হচ্ছে আমেরিকার উত্তর আমেরিকার উষ্ণতম স্থান, 56 ডিগ্রি সেলসিয়াস প্রায় এখানে থাকে। আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে জলবায়ু। তো দেখো, উত্তর আমেরিকা মহাদেশটির আকৃতি অনেকটা উল্টানো ত্রিভুজের মতো। কেমন বলছে? উল্টানো ত্রিভুজের মতো। মহাদেশটির উত্তরের অংশ বেশি চওড়া, মধ্যভাগের অঞ্চলগুলি সমুদ্র থেকে বহু দূরে অবস্থিত হয়। এখানকার জলবায়ু মহাদেশীয় বা চরম প্রকৃতির। কেমন জলবায়ু এখানকার? মহাদেশীয় বা চরম প্রকৃতির। আবার দক্ষিণের দিকের অংশ সরু, এই অংশ সমুদ্রের কাছাকাছি অবস্থিত হয়। এটা কি? এটা বলছে জলবায়ু সামুদ্রিক বা সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে দক্ষিণ দিক যেটা আছে, দক্ষিণ দিকটা এইরকম, দেখো উল্টানো ত্রিভুজ মানে এটা হচ্ছে দক্ষিণ দিক। তো এর আশেপাশে কি আছে? এর আশেপাশে আশেপাশে কিন্তু তোমাদের আহ মহাসাগর। ঠিক আছে, এদিকে আছে আমাদের প্রশান্ত মহাসাগর, এই পাশে আছে আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, সেই জন্য এই দক্ষিণের এই দিকটায় কেমন জলবায়ু? এখানে হচ্ছে সমভাবাপন্ন আহ, জল জলবায়ু। ওকে, নেক্সট, জলবায়ুর বৈচিত্র্যের কারণ। তো দেখো অক্ষাংশগত অবস্থান, তো জলবায়ু কেন ভিন্ন ভিন্ন, কি কারণে, সেটা আমরা এখানে আজকে দেখব। তো দেখো কি কি আছে, বলছে তোমাদের অক্ষাংশগত অবস্থান, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ, পর্বতের অবস্থান, এই চারটের জন্য জলবায়ুর কিন্তু বৈচিত্র্য আছে, মানে বিভিন্নতা দেখা যায়। কিরকম? দেখো অক্ষাংশগত অবস্থান নিয়ে যদি আমি কথা বলি,
তো উত্তর আমেরিকার বেশিরভাগ অংশই 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। আমরা দেখেছিলাম যে উত্তর আমেরিকা উত্তর গোলার্ধে অবস্থিত আছে, তো উত্তর অক্ষাংশের মধ্যে পড়বে, তাহলে বুঝতে পারছো। মহাদেশটির অধিকাংশই নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। কি রকম জলবায়ু? অধিকাংশ ম্যাক্সিমাম জায়গায় কি রকম জলবায়ু? নাতিশীতোষ্ণ জলবায়ু। ঠিক আছে। এবার দক্ষিণে মেক্সিকোর উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হওয়ায় মেক্সিকো, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ক্রান্তীয় জলবায়ু দেখা যায়। এখানে তোমার কর্কট ক্রান্তি রেখা, সেটা কার কার উপর দিয়ে গেছে? মেক্সিকো, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। সেই জন্য এখানে ক্রান্তীয় জলবায়ু দেখা যায়। তাহলে অক্ষাংশগত অবস্থানের জন্য দেখতে পাচ্ছ জলবায়ুর বিভিন্নতা। আবার মহাদেশটির উত্তরাংশ সুমেরু বৃত্তের মধ্যে পড়ায় এই অঞ্চলে তুন্দ্রা ও শীতল মেরু জলবায়ু দেখা যায়। তাহলে দেখো মধ্যভাগে দেখা যাচ্ছে কি, মধ্যভাগে নয়, বেশিরভাগ অংশটায় কি দেখা যাচ্ছে? তোমার নাতিশীতোষ্ণ জলবায়ু। তারপরে তোমার মেক্সিকো, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হওয়ার জন্য এখানে ক্রান্তীয় জলবায়ু দেখা যাচ্ছে। আবার মহাদেশটির উত্তর অংশে, উত্তর দিকে অর্থাৎ ওপর দিকে সুমেরু বৃত্তের মধ্যে পড়ায়, ওটা অনেক সুমেরু বৃত্তের মধ্যে পড়ছে, এটা হচ্ছে উত্তর আমেরিকা, নিচে দক্ষিণ আমেরিকা আছে। ঠিক আছে। এবার দেখো, এই যে এটা যদি পৃথিবী হয়, তো এটা কি উপরের দিকটা কোথায় পড়ছে? সুমেরু বৃত্তের দিকে পড়ছে, উপর দিকটা, এই দিকটা। ঠিক আছে। তো এই দিককার জলবায়ুটা কিরকম? এখানে যে জলবায়ু সেটা হচ্ছে তোমার তুন্দ্রা ও শীতল মেরু জলবায়ু। ঠিক আছে। এবার সমুদ্র স্রোতের কারণেও জলবায়ুর বিভিন্নতা দেখা যায়। যেমন শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূলভাগ বছরের বেশিরভাগ সময় বরফ আবৃত থাকে। শীতল ল্যাব্রাডর স্রোত মানে সমুদ্রের যে জল আসে সেখানে শীতল জল আসে। এই জন্য কি হয়, উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব, মানে এই দিককার জায়গাটা, এটা উত্তর পূর্ব, এই জায়গাটা কি থাকে বলছে? এই জায়গাটা বেশিরভাগ সময় বছরে বরফে আবৃত থাকে। তাহলে এই জায়গাটা বেশিরভাগ সময় বরফে আবৃত থাকে। ওকে, এটা মনে রাখতে হবে। আবার শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে মহাদেশটির দক্ষিণ পশ্চিম দিকে ক্যালিফোর্নিয়া উপকূলভাগ বেশ ঠান্ডা হয়। আবার ক্যালিফোর্নিয়া স্রোত এটাও কিন্তু শীতল। এর জন্য দক্ষিণ পশ্চিম দিক, দক্ষিণ দিকে এটা, পশ্চিম দিকে এটা, মানে এই জায়গাটাতেও কিন্তু তোমার কি থাকে? এই জায়গাটাতেও কিন্তু তোমার শীতল ঠান্ডা উপকূল ভাগটা কিরকম? ঠান্ডা থাকে। এই যে আশেপাশে, এই সমুদ্রের আশেপাশে এই জায়গাটা, এটা উপকূল ভাগ। তা এটাই হচ্ছে, এটা কি থাকে? ঠান্ডা থাকে। মহাদেশটির দক্ষিণ পূর্বে প্রবাহিত উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ওই অঞ্চলের উপকূল ভাগের জলবায়ু উষ্ণ থাকে। আর মহাদেশটির দক্ষিণ পূর্বে মানে এই দিকটায় কেমন থাকে? এদিকে উষ্ণ জল জল এই সমুদ্রের আশেপাশের জলগুলো উষ্ণ, সেই জন্য এই জায়গাটা কিন্তু এই উপকূল ভাগ থাকবে তোমার উষ্ণ। বোঝা গেল? তাহলে বিভিন্নতার কারণ দেখতেই পাচ্ছ তোমরা, অক্ষাংশগত অবস্থানের জন্য বিভিন্নতা হচ্ছে। আবার সমুদ্র স্রোতেও, সমুদ্র স্রোতের কারণেও তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্নতা হচ্ছে। কেউ বেরিয়ে যাবে না, পুরো ভিডিওটা দেখে তারপরে যাবে। নেক্সট যেটা হচ্ছে বায়ু প্রবাহ। এবার বায়ু প্রবাহের কারণেও কিন্তু তোমাদের বিভিন্নতা দেখা যায়। ঠিক আছে। তো দেখো বায়ু প্রবাহের কারণে কি কি হয়। বসন্তের শুরুতে রকি পর্বত কিন্তু তোমরা পড়েছো। ঠিক আছে। রকি পর্বত কি বলছে? পর্বতের পূর্ব ঢাল বরাবর চিনুক নামে এক উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয়। কি নাম? বায়ুটার নাম চিনুক। এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে। কোথায় কোথায় এটা হয়? রকি পর্বতের পূর্ব ঢালে এই বায়ুটা প্রবাহিত হয়। এই বায়ু জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বেড়ে যাওয়ায় ওই অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, যার জন্য বড় গাছপালার বদলে ঘাস ও ঝোপঝাড়ের জাতীয় উদ্ভিদ দেখা যায়। এই অঞ্চল প্রেরি তৃণভূমি নামে পরিচিত। ঠিক আছে। তো এই অঞ্চল প্রেরি
তৃণভূমি নামে পরিচিত। হলো। রকি পর্বতের পূর্ব ঢালে বসন্তের শুরুতে শুষ্ক আবহাওয়া সৃষ্টি হয় কেন? তার কোশ্চেন দিয়েছে, এটা দরকার নেই। বেশ, তাহলে এখন কি জানলে? যে রকির পূর্ব ঢালে চিনুক নামে বায়ু কিন্তু প্রবাহিত হয়। এবার পর্বতের অবস্থানের কারণে কিন্তু তোমাদের, এটা বায়ু প্রবাহের কারণে দেখলাম, এবার পর্বতের অবস্থার কারণে জলবায়ুর বৈচিত্র্য দেখা যায়। সেটা কিভাবে? দেখো, মহাদেশটির পূর্ব দিকে অ্যাপেলিসিয়ান পার্বত্য অঞ্চল ও পশ্চিম দিকে কর্ডিলেরা। আমরা দেখেছিলাম এই পশ্চিম দিকে কি আছে? কর্ডিলেরা আছে। এবং এই পূর্ব দিকে কি আছে? পূর্ব দিকে দেখেছিলাম অ্যাপেলিসিয়ান পার্বত্য অঞ্চল। পশ্চিম দিকে কর্ডিলেরা, উত্তর দক্ষিণ বিস্তৃত হয় মধ্যভাগে সমুদ্রের প্রভাব খুব কম। এই দুই দিক থেকে সমুদ্রের যে প্রভাব, সেটা কি আসতে পারবে এই মাঝের অংশটায়? আসতে পারবে না। ঠিক আছে, কারণ এখানে দুই পাশেই তোমার কি আছে? দুই পাশেই কিন্তু পার্বত্য অঞ্চল, দুই পাশেই পর্বত। তাহলে এই দিক থেকে হাওয়া অত সহজে কিন্তু আসতে পারবে না। তো এই জায়গার মাঝের জায়গার জলবায়ু খুব একটা পরিবর্তন করতে পারবে না। ওকে। এছাড়া মহাদেশটির উত্তর দিক থেকে হিম শীতল মেরু বায়ু প্রবেশ করে বিনা বাধায় বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়। আবার দক্ষিণে মেক্সিকো উপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুও বাধাহীনভাবে প্রবাহিত হয়। দেখো, এই দিক থেকে কিন্তু বায়ু প্রবাহ হবে, আবার এই দিক থেকেও বায়ু প্রবাহ হবে। তো এরা কিন্তু জলবায়ুর পরিবর্তন ঘটাতে পারবে, কিন্তু এই দিককার বায়ু কিন্তু প্রবেশ করতে পারবে না দুই পাশে। ওকে। বেশ, এবার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক। বেশ, নেক্সট আমাদের দেখো, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক। তোমরা বেরিয়ে যেও না। বেরোচ্ছ কেন? সাউন্ড তো ক্লিয়ার আসছে, ছবি একটু আটকে আটকে যেতে এবারে অসুবিধা হতে পারে, কিন্তু সাউন্ড তো ক্লিয়ার আসছে। সাউন্ড ক্লিয়ার আসছে কি আসছে না আমাকে জানাও, কমেন্ট করো। কমেন্ট করো যারা দেখছো। দেখো, তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ অবস্থান কোথায়? আমরা বললাম তুন্দ্রা জলবায়ু কোথায় দেখা যাবে? যে মহাদেশের উপরের দিকের অংশে, এখানে তুন্দ্রা জলবায়ু কিন্তু দেখা যাবে। তো বছরে এখানে কি বলছে, 8-9 মাস শীতকাল থাকে এই অঞ্চলে। এই সময় মাঝে মাঝে তুষারপাত ও তুষার ঝড় দেখা যায়। কোথায়? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। এখানকার যে স্বাভাবিক উদ্ভিদ, কি কি গাছ জন্মায় এখানে, যেমন মস, লাইকেন, বার্চ, উইলো, জুনিপার, অলডার, এগুলো মনে রাখতে হবে। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য: অধিকাংশ উদ্ভিদ শৈবাল ও গুল্ম জাতীয়। কিরকম হয়? শৈবাল ও গুল্ম জাতীয়। গ্রীষ্মকালে বরফমুক্ত অঞ্চলে বাহারি ফুলের গাছ দেখা যায়। বরফমুক্ত স্থানে বার্চ, উইলো, জুনিপার প্রভৃতি গাছের ঝোপ দেখা যায়। এদের ঝোপ তুন্দ্রা বলে। তাহলে ঝোপ তুন্দ্রা, এটা মনে রাখবে। ঝোপ ঝোপ তুন্দ্রা। ওকে। এবার তৈগা জলবায়ু ও সরল বর্গীয় অরণ্য। তুন্দ্রা অঞ্চলের শেষে কিন্তু আমি কোশ্চেন করাবো, কেউ কিন্তু চলে যাবে না, আগে বলে দিচ্ছি। কমপ্লিট দেখো ভিডিওটা, আজকেই শেষ হবে এটা। তুন্দ্রা অঞ্চলে দক্ষিণে কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউ ফাউল্যান্ড পর্যন্ত এই জলবায়ু দেখা যায়। কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউ ফাউল্যান্ড পর্যন্ত, মানে এই মোটামুটি এত দূর ধরো। ঠিক আছে। স্বল্প স্থায়ী গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত হয়। এখানে গ্রীষ্মকাল খুব কম সময় থাকে, এখানে অল্প বৃষ্টিপাতও হয়। শীতকালীন প্রবল তুষারপাত এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। পাইন, ফার, স্প্রুস, লার্চ, এগুলো হচ্ছে এখানকার স্বাভাবিক উদ্ভিদ। এখানকার গাছগুলি কেমন হয়? শঙ্কু আকৃতির, এটা মনে রাখবে। সরলবর্গীয় গাছের কাঠ নরম হওয়ার জন্য একে নরম কাঠের অরণ্য বলা হয়। সরলবর্গীয় গাছের যে কাঠ হয় সেগুলো কেমন হয়? নরম হয়, সেই জন্য একে নরম কাঠের অরণ্য বলা হয়।
ঠিক আছে। নেক্সট হচ্ছে লরেন্সীয় ও নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। সরলবর্গীয় অরণ্যাঞ্চলে দক্ষিণ পূর্বে উত্তরে হ্রদ অঞ্চল থেকে শুরু করে সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চল, মিসিসিপি মিসৌরি সমভূমি এবং পূর্ব উপকূল ভাগ। সরলবর্গীয় অঞ্চলের অরণ্যাঞ্চলের দক্ষিণ পূর্বে, কোন দিকে? দক্ষিণ পূর্ব দিক, মানে এই দিকটায়। আর উত্তরে উত্তরে হ্রদ অঞ্চল থেকে শুরু করে সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চল, মিসিসিপি মিসৌরি সমভূমি, পূর্ব উপকূল ভাগ, এই জায়গাটাতেই হচ্ছে লরেন্সীয় জলবায়ু এবং নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য এটা দেখা যায়। বেশ, এখানে দেখো তোমরা স্বাভাবিক উদ্ভিদটা পড়ে নেবে, আমি বইয়ে এগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি না তো, অনেকটা ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো এই অরণ্য অঞ্চলের নাতিশীতোষ্ণ, বেশ, তো দেখো এই অরণ্য অঞ্চলে নাতিশীতোষ্ণ পর্ণমোচী ও সরলবর্গীয় উদ্ভিদের সংমিশ্রণ ঘটে, তাই একে মিশ্র অরণ্য বলে। ঠিক আছে, একে মিশ্র অরণ্য বলা হয় কেন? কারণ এখানে নাতিশীতোষ্ণ পর্ণমোচী ও সরলবর্গীয় উদ্ভিদের সংমিশ্রণ ঘটে, মানে দুই রকমের উদ্ভিদই আর কি এখানে পাওয়া যায়। ঠিক আছে। তারপর হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ তৃণভূমি। এটা দেখো বলছে এখানে যে স্বাভাবিক উদ্ভিদগুলো আছে সেটা তোমরা একবার দেখে নেবে, আলফা আলফা, চাফড়া, সিস প্রভৃতি তৃণজাতীয় উদ্ভিদ। আর এখানে জলবায়ুর বৈশিষ্ট্য কিরকম বলছে, মহাদেশের অভ্যন্তরে অবস্থিত হওয়ায় জলবায়ু হচ্ছে চরম ভাবাপন্ন, এখানে চরম ভাবাপন্ন জলবায়ু, এটা মনে রাখবে। আর কি বলছে, এর আরেক নাম প্রেরি জলবায়ু, এটাকে আরেকটা কি নামে ডাকা হয়? প্রেরি জলবায়ু। গ্রীষ্মকালে যথেষ্ট উষ্ণ, শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। ঠিক আছে, গ্রীষ্মকালে যথেষ্ট উষ্ণ আর শীতকালে হিমাঙ্কেরও নিচে থাকে। নেক্সট হচ্ছে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু ও ক্রান্তীয় আর্দ্র অরণ্য। মধ্য আমেরিকার দেশসমূহ, ফ্লোরিডার দক্ষিণাংশ ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, এই সমস্ত জায়গায় এরকম জলবায়ু দেখা যায়। এখানে যেটা বিশেষ, দেখো আগে স্বাভাবিক উদ্ভিদগুলো দেখানো, মেহগনি, পাম, অবলুস, রবার, কোকো প্রভৃতি চিরহরিৎ উদ্ভিদ। বৃহৎ বিভিন্ন প্রজাতির গাছ অত্যন্ত ঘনভাবে জন্মায়। গাছগুলির পাতা একত্রে মিশে গিয়ে বৃহৎ চাঁদোয়া বা লার্জ ক্যানোপি তৈরি করে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। গাছগুলি খরা প্রতিরোধী হয়, উষ্ণ শুষ্ক গ্রীষ্মকালে ভালোভাবে বেঁচে থাকে এই গাছগুলি। ঠিক আছে। নেক্সট হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্য, এটা তোমরা নিজেরা একটু পড়ে নেবে। আর উষ্ণ মরু জলবায়ু ও উষ্ণ ও মরু উদ্ভিদ, এটাও তোমরা একটু নিজেরা পড়ে নেবে। ঠিক আছে। তো দেখো কোনখানে কি জলবায়ু দেখা যায়, এই ম্যাপের মাধ্যমে দেখানো আছে। এই যে মাঝের অংশটায় তৈগা জলবায়ু, তার উপরে আমরা দেখলাম যে উত্তরের দিকটায় তুন্দ্রা জলবায়ু থাকবে। ঠিক আছে, এটা ঠান্ডা এলাকা। এইখানে আমরা দেখলাম যে তৈগা জলবায়ুর এই দক্ষিণ পূর্ব দিকে তোমার কি আছে, এখানে আছে তোমাদের লরেন্সীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। মাঝের অংশটা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ তৃণভূমি। এখানে কি হবে, খুব ঠান্ডাও হবে না, খুব একটা গরমও হবে না। উষ্ণ মরু জলবায়ু ও মরু উদ্ভিদ, মানে এই এই জায়গাটা মরু অঞ্চল। ঠিক আছে। ভূমধ্যসাগরীয় জলবায়ু কোন জায়গায় দেখা যায়, এই যে গোলাপি অংশটায়। ঠিক আছে। ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু ও ক্রান্তীয় অরণ্য, এই সব জায়গাটায় দেখা যায়, কারণ বললাম যে এর উপর দিয়ে কি গেছে, কর্কট ক্রান্তি রেখা। ওকে, বোঝা গেল। প্রেরি তৃণভূমি, প্রেরি তৃণভূমি কোথায় দেখা যায় বললাম, উত্তর আমেরিকার মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে, মধ্যভাগের যে বৃহৎ আমরা দেখলাম বৃহৎ সমভূমি, তার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তৃণভূমির অবস্থান। বসন্তকালে বরফ গলে যাওয়ায় এই তৃণভূমি বিস্তীর্ণ তৃণক্ষেত্রে হে, ক্লোভার, আলফা, আলফা তৃণ ও তৃণ ও ভুট্টা জন্মায়। কি কি জন্মায়? হে, ক্লোভার, আলফা তৃণ, আলফা তৃণ, ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসাবে
বিখ্যাত। পশুজাত দ্রব্য যেমন দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের হিমাগার গড়ে উঠেছে। এই কারণে এই অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত। সমগ্র প্রেরি অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয়। তো চিনুক বায়ুর প্রভাব, উষ্ণ চিনুক বায়ুর প্রভাবে কি হয়, বরফ গলে যায়। চিনুক বায়ু আমরা আগে পড়লাম। এই অংশ বসন্তকালীন গম বলয় নামে পরিচিত, এটা মনে রাখতে হবে। এখানকার ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়, এটাও মনে রাখবে। সর্বাধিক গম কোথায় উৎপন্ন হয় তাহলে? ডাকোটা রাজ্যে। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হচ্ছে? এই প্রেরি অঞ্চলকে তোমাদের পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, কারণ এখানে প্রচুর গম উৎপন্ন হয়। এবার আমরা চলে আসবো উত্তর আমেরিকার যে হ্রদ অঞ্চল, আমরা আগের দিনও দেখেছিলাম কিছুটা। 5টি হ্রদ আছে, সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও, এদেরকে একসঙ্গে বলা হয় পঞ্চহ্রদ। বৃহৎ 5টি হ্রদের তীরবর্তী অঞ্চল হ্রদ অঞ্চল নামে পরিচিত। এই 5টি হ্রদের যে আশেপাশের বৃহৎ যে অঞ্চল সমস্তটাকে নিয়ে বলা হচ্ছে হ্রদ অঞ্চল। এখানে দ্রাঘিমাংশ তারপরে অক্ষাংশ দেওয়া আছে, অতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য। নেক্সট, আমরা দেখেছিলাম 5টি বৃহৎ হ্রদই প্রায় কাছাকাছি অবস্থিত। এদের মধ্যে আয়তনে সুপিরিয়র পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হলেও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আয়তনে। কিন্তু যদি আমি বলি স্বাদু জলের হ্রদ, সেই ক্ষেত্রে কিন্তু পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ সুপিরিয়র হ্রদ, মনে রাখবে। আচ্ছা, এদের মধ্যে তোমার এই যে হ্রদগুলো আছে, এদের মধ্যে সেন্ট লরেন্স নদী 5টি হ্রদকে যুক্ত করেছে। তাহলে কোন নদী 5টি হ্রদকে যুক্ত করেছে? এই 5টি হ্রদকে সেন্ট লরেন্স নদী, মনে থাকবে। সেন্ট লরেন্স নদী কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? এইদিকে আমরা দেখেছিলাম আগের দিন। নেক্সট হচ্ছে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি হ্রদের মাঝে সৃষ্টি হয়েছে? এটাও প্রশ্ন করতে পারে। এটা হচ্ছে তোমাদের ইরি ও অন্টারিও। ওকে, নেক্সট হচ্ছে, আর নায়াগ্রা জলপ্রপাত যদি বলে কোন নদীর উপর অবস্থিত, সেটা যদি বলা হয় তাহলে কোশ্চেন আমরা আগের দিন করেছি, সেটা হচ্ছে আমাদের সেন্ট লরেন্স নদী। বেশ, হ্রদ সৃষ্টির কথা কি বলছে দেখো। হাডসন উপসাগরকে কেন্দ্র করে পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড কানাডিয়ান শিল্ড, এটা হচ্ছে প্রাচীনতম ভূখণ্ড পৃথিবীর, মনে রাখবে। কানাডিয়ান শিল্ড হিমযুগে এই অঞ্চলটির বরফের আস্তরণ দ্বারা আবৃত ছিল। এই বরফাবৃত এলাকার বিস্তার ছিল হাডসন উপসাগর থেকে আরো দূর পর্যন্ত, বর্তমান বৃহৎ হ্রদ অঞ্চলগুলি পর্যন্ত। দীর্ঘদিন ক্ষয় কার্য চলার ফলে পরবর্তীকালে এই বিশাল বরফাবৃত অঞ্চল অনেকগুলো অববাহিকায় পরিণত হয়। ক্রমশ এই অববাহিকায় হ্রদে পরিণত হয়েছে। তাহলে এটা কিভাবে হ্রদে পরিণত হলো দেখতে পেলে তোমরা। নেক্সট, এবার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ এই হ্রদ অঞ্চলের। এবার হ্রদ অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা পড়ব। দেখো, এই হ্রদ অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির, আমরা আগেও পড়লাম একবার। শীতকালে প্রবল শৈত্যপ্রবাহের কারণে এই অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। ওকে, আর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এইরকম জলবায়ুর জন্য এখানে বেশিরভাগ জায়গায় ওক, এলম, বিচ, ম্যাপল, পপলার, চেস্টনাট প্রভৃতি পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদের অরণ্য সৃষ্টি হয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। খনিজ সম্পদ ও শিল্প, এর আশেপাশে কি কি পাওয়া যায় দেখো। খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা, আকরিক লৌহ, খনিজ তৈল, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, দস্তা, খনিজ লবণ ও জিপসাম পাওয়া যায়, যা এই অঞ্চলের শিল্প উন্নতির প্রধান কারণ। প্রধান খনিজ সম্পদ উত্তোলক অঞ্চলগুলি হলো, প্রধান প্রধান কোথায় কি পাওয়া যায় দেখো। কয়লা কোথায় প্রধান পাওয়া যায়? ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্যে। কোথায়? ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্য। আকরিক লোহা কোথায় পাওয়া যায়? মেসাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহের খনি, এটা মনে রাখতে হবে, মেসাবি। তাহলে হলো। আর কোথায় কোথায় পাওয়া যায়? ভার্মিলিয়ান, মার্কোয়েট। ওকে, খনিজ তেলের যদি আমি কথা বলি, মিশিগান, ওহিও এবং অন্টারিও হ্রদ অঞ্চলে এই খনিজ তেল কিন্তু পাওয়া যায়। শিল্প উন্নতির কারণ এখানে দেওয়া আছে দেখো। পর্যাপ্ত মূলধনের সহায়তা, পর্যাপ্ত পরিমাণ মূলধনের সহায়তা পাওয়া যায়, এটার একটা কারণ হচ্ছে শিল্প উন্নতি।
পঞ্চম হ্রদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল শিল্পে ব্যবহৃত করা যায়। যেখানেই জল থাকবে সেখানে ভালো, আর তার আশেপাশে ভালো শিল্প কিন্তু গড়ে উঠবে। বনজ ও প্রাণীজ কাঁচামাল এখানে সহজেই পাওয়া যায়। কাঁচামাল কিন্তু সহজেই পাওয়া যায় তোমরা দেখলে ঘনবসতিপূর্ণ হওয়ায় পর্যাপ্ত শ্রমিকও পাওয়া যায়। তো শিল্প করতে গেলে শ্রমিক তো প্রয়োজন, শ্রমিক কিন্তু পাওয়া যায় কারণ এখানে ঘনবসতিপূর্ণ এলাকা এটা। উন্নত পরিবহন ব্যবস্থা ও জলপথ, উন্নত মানের সড়ক পথও এই অঞ্চলে জালের মতো বিস্তৃত। এখানে কিন্তু উন্নত, দেখো যখনই শিল্প, শিল্পের জন্য কিন্তু শ্রমিক, জলপথ, সড়কপথ এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো না থাকলে তো শিল্প উন্নতি হবে না কোনোদিন, সেখানে শিল্প গড়ে উঠবে না ভালো। তো তোমাদের এখান থেকে কিন্তু বড় কোশ্চেন, একটা বড় কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে যে হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণ সম্পর্কে আলোচনা করো। তো তখন এই পয়েন্টগুলোকে একটু ডিটেলস আরো লিখে বড় কোশ্চেনের উত্তরটা দিতে হবে, ঠিক আছে? আর কি কারণ, এখানকার খরস্রোতা নদী ও নায়াগ্রা জলপ্রপাত থেকে জলবিদ্যুৎ, তো জলবিদ্যুৎ উৎপন্ন করা যায়, ঠিক আছে, এটা একটা ভালো দিক। খনিজ সম্পদের সহজলভ্যতা, আকরিক লৌহ ও কয়লা খনি, তোমরা দেখলে যে খনিজ সম্পদও কিন্তু আশেপাশে পাওয়া যায়, কয়লা, আকরিক লৌহ, খনিজ তেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে উপরোক্ত কারণগুলোর সহযোগিতায় হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্প অঞ্চলে পরিণত হয়েছে। তাহলে এখান থেকে আমি যে কোশ্চেনটা বললাম যে হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ লিখো। শিল্পোন্নতির কারণ আলোচনা করো, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। নেক্সট এখানে বলছে শিল্পের নাম, দেখো লৌহ ইস্পাত শিল্প। হ্রদ অঞ্চলের প্রধান শিল্প কোনটি? লৌহ ইস্পাত শিল্প, এটা মনে রাখবে। এবার কি বলছে, বলছে শিকাগো গ্যারি বৃহৎ লৌহ ও ইস্পাত কেন্দ্র, বাফেলো, ক্লিভল্যান্ড, ইরি, ডুলুথ, মিলওয়াকি এগুলো সব লৌহ ইস্পাত কেন্দ্র। ইঞ্জিনিয়ারিং শিল্প ডেট্রয়েট বৃহৎ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা মনে রাখতে হবে। বৃহৎ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটা? সেটা হচ্ছে তোমাদের ডেট্রয়েট। ওকে। রাসায়নিক শিল্প কোথায় কোথায় দেখা যায় লেখা আছে, খনিজ তৈল শোধন শিকাগো, বাফেলো, ক্লিভল্যান্ড, এগুলো মনে রাখবে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমাদের মাংস শিল্প। প্রচুর মাংস উৎপন্ন হয় কোথায়? এই হ্রদ অঞ্চল, এই জায়গায়। তো এখানে দেখো শিকাগো শহরকে বলা হয় পৃথিবীর কসাইখানা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? শিকাগো শহরকে। ময়দা শিল্প এখানে বিখ্যাত, আর একটা পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায়? সেটা হচ্ছে বাফেলো। ওকে। রবার শিল্প এখানে বিখ্যাত, রবার। তাহলে এখানে দেখতে পাচ্ছ শিল্প কত গুরুত্ব। তাহলে এখান থেকে কিন্তু শিল্প নিয়ে কোশ্চেন একটা আসতেই পারে, বড় কোশ্চেন। অ্যাক্রন, রবার শিল্প কোথায় বিখ্যাত? অ্যাক্রন, পৃথিবীর রবার রাজধানী বলা হয় কাকে? অ্যাক্রনকে, মনে থাকবে। নেক্সট নেক্সট আমরা চলে আসবো এখানকার কৃষিকাজ। হ্রদ অঞ্চলে কৃষিকাজ বেশ উন্নত, এখানকার কৃষিকাজ তাহলে বেশ উন্নত। এখানে প্রধানত শস্যাবর্তন পদ্ধতি। শস্যাবর্তন পদ্ধতিটা কি হয়? দেখো শস্যাবর্তন পদ্ধতিতে তোমাদের এখানে তোমাদের মানে একই ফসল বারবার একটা জমিতে লাগানো হয় না, ফসল বারবার চেঞ্জ করে লাগানো হয়, ঠিক আছে, এটাই হচ্ছে শস্যাবর্তন পদ্ধতি। তো এখানে শস্যাবর্তন পদ্ধতিতে তোমাদের কৃষিকাজ হয় কোথায়? হ্রদ অঞ্চলে, মনে থাকবে। বেশ, এখানে একটু কি কি ফসল উৎপন্ন হয় এগুলো একটু পড়ে নেবে। ভুট্টা, জব, গম, ওট, রাই, বিট, ঠিক আছে। এছাড়া হ্রদ অঞ্চলের তীরবর্তী ঢালু জমিতে আঙুর, আপেল, পিচ প্রভৃতি ফলের চাষ করা হয়। ওকে। এবার এখানে কৃষিও খুব উন্নত। তো কৃষি উন্নতির কারণ এগুলো তোমরা একটু ডিটেলসে দেখে নেবে। হ্রদগুলি দেখো, হ্রদের আশেপাশে জলসেচের ব্যবস্থা ভালো থাকবে। শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ করা হয়, তাহলে মাটি কিন্তু উর্বর হবে। আহ এখানে উর্বর মৃত্তিকা কি নাম? চারনোজেম, এটা মনে রাখবে। উর্বর মৃত্তিকা চারনোজেম পাওয়া যায়। নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু, যে কারণে পরিমিত ও বৃষ্টিপাত ও উষ্ণতা, এখানকার জলবায়ুটাও ভালো, নাতিশীতোষ্ণ আর্দ্র, সেই জন্য বৃষ্টিপাত ও উষ্ণতা এখানে ঠিকঠাক হয়, ঠিকঠাক থাকে।
বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি, এখানে সমতল ভূমি দেখা যায়। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ, এখানে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয় কৃষিকাজের জন্য। তো এগুলো হচ্ছে কৃষি উন্নতির কারণ। এখান থেকে তাহলে দুটো কোশ্চেন, একটা শিল্প উন্নতির কারণ, একটা কৃষি উন্নতির কারণ কোশ্চেন কিন্তু তোমাদেরকে দিতে পারে। ঠিক আছে, ডিটেলসে আলোচনা করে দিলাম। নেক্সট এখানে হচ্ছে পশুপালনের কথা বলা হয়েছে। হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে দুধ, দুগ্ধজাত দ্রব্য, মাংস সরবরাহ করার জন্য এখানে উন্নত পদ্ধতিতে গবাদি পশু ও শূকর প্রতিপালন করা হয়। তো এটা একটু তোমরা ভালো করে ডিটেলসে পড়ে নেবে, আমি এখানে বেশি কিছু বলছি না। শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়, আমি আগেই বললাম। নেক্সট আমরা যেখানে চলে আসবো, এটা হচ্ছে আমাদের কানাডীয় শিল্ড অঞ্চল। আমরা হ্রদ অঞ্চল বললাম, এবার হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চল। তো উত্তর আমেরিকায় উত্তর পূর্বাংশে তো আমরা দেখলাম এই যে উত্তর আমেরিকা, তো এই সব জায়গা করে কি আছে, এই জায়গা করে আছে তোমাদের কানাডীয় শিল্ড অঞ্চল। কানাডীয় শিল্ড অঞ্চল এটা হচ্ছে তোমার কি বলছে দেখো, কানাডীয় শিল্ড অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত। এটি প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত। বেশ, তার আগে শিল্ড কথাটির অর্থ হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। শিল্ড কথার অর্থ মনে থাকবে। এছাড়া তোমার কি বলছে, উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে যে প্রাচীন শিলা গঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করে, ক্ষয়প্রাপ্ত মালভূমি এটা, ঠিক আছে, তাকে কানাডীয় শিল্ড অঞ্চল বলা হয়। এটা হাডসন উপসাগরকে বেষ্টন করে আছে, এটা আগেই বলেছি, বারবার বলা হয়েছে। পৃথিবীতে মোট 11টি শিল্ড অঞ্চল আছে। কটি? 11টি। এর মধ্যে কানাডার শিল্ড অঞ্চলটি বৃহত্তম। কানাডার যে শিল্ড অঞ্চল সেটা বৃহত্তম কানাডা, ঠিক আছে, এটাকেই বলা হয় কানাডীয় শিল্ড অঞ্চল। এটাই হচ্ছে বৃহত্তম শিল্ড অঞ্চল। এবার কানাডিয়ান শিল্ড অঞ্চলের অপর একটি নাম আছে লরেন্সীয় মালভূমি। বললাম এটা হচ্ছে একটা ক্ষয়প্রাপ্ত মালভূমি, আর এটাই হচ্ছে আর একটি নাম আছে, এর নাম হচ্ছে লরেন্সীয় মালভূমি। এটা কিন্তু মনে রাখবে এখান থেকে। বেশ, এখানে বেশ এই অঞ্চলটি প্রধানত কি কি দিয়ে গঠিত? গ্রানাইট ও নিস, মনে থাকবে। এখানকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে বলছে। সিল্ট অঞ্চলের উত্তর অংশটি অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। তো উত্তর দিকটা তো দেখো তুন্দ্রা জলবায়ুর অন্তর্গতই হবে, তোমরা বুঝতেই পারছো। উত্তর অঞ্চল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত হবে। এই সময় অঞ্চলটি বলছে বছরের প্রায় 7 মাস তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। এই সময় অঞ্চলটি বরফাচ্ছন্ন থাকার জন্য কাজকর্ম করা ও যাতায়াত প্রায় অসম্ভব হয়ে ওঠে। গ্রীষ্মকালে এখানে খুবই ক্ষণস্থায়ী তাপমাত্রা, খুব বেশি বাড়ে না, প্রায় গড়ে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, খুব বেশি হয় না, 10 ডিগ্রি বাড়ে গ্রীষ্মকালে, ঠিক আছে। বৃষ্টিপাত এখানে খুবই কম হয়, অধিকাংশ হয় গ্রীষ্মকালে। মোট বৃষ্টিপাতের পরিমাণ বছরে 40 সেমিরও কম, খুবই কম, 40 সেমিরও কম। তাই এখানকার জলবায়ু নিয়ে আলোচনা করতে বলতে পারে যে কানাডিয়ান শিল্ড অঞ্চলের জলবায়ু নিয়ে আলোচনা করো, তখন এই পুরোটা পড়ে নিবে, এখান থেকে তোমরা তখন ছোট করে লিখবে, ঠিক আছে। আর কি কি বলেছে, শিল্ড অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্বের অংশটির জলবায়ু উষ্ণ প্রকৃতির। দক্ষিণ দিকটা, এদিকটা একটু উষ্ণ প্রকৃতির। দেখো উপর দিকটা অবভিয়াসলি তোমাদের একটু ঠান্ডা হবে, কারণ উত্তর উত্তর অংশে পড়ছে, উপরের দিক থেকে সমুদ্রের উত্তর দিকে পড়ছে। দক্ষিণ এই অঞ্চলের বার্ষিক উষ্ণতার গড় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অঞ্চলে প্রচুর পরিমাণে সরল বর্গীয় অরণ্য দেখা যায়। কোন দিকে? দক্ষিণ অঞ্চলটা। আর কি বলছে, যেমন পাইন, ফার, বার্চ, ম্যাপল ইত্যাদি এইসব বনভূমির কাঠ শীতকালে কেটে বরফে ঢাকা নদীতে ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে নদীর স্রোতের মাধ্যমে সহজেই কাঠগুলো কাঠ চেরাই কলে পৌঁছে যায়। এই কাঠের প্রাচুর্যতার কারণে কানাডার কাষ্ঠ শিল্পে বেশ উন্নত কাষ্ঠ শিল্প, কাঠ, ঠিক আছে। তা এই কাষ্ঠ শিল্পটা কানাডার বেশ উন্নত। তো এটা নিয়ে একটা কোশ্চেন হতেই পারে। অবস্থান দেওয়া আছে, সীমানা দেওয়া আছে। বেশ, এখানে এরকম কিছু ইম্পর্টেন্ট নাই, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কানাডিয়ান শিল্ড অঞ্চল। জীবজন্তু এখানকার সরলবর্গীয় বনভূমিতে বলগা হরিণ,
বিভার, বনবিড়াল, লোমস, কুকুর দেখতে পাওয়া যায়। এখানে প্রচন্ড ঠান্ডা হওয়ার জন্য শরীরে বড় বড় লোমযুক্ত উদ্ভিদ, জন্তু, জীবজন্তু দেখা যায়। কৃষিকাজ, শীত অঞ্চলে কৃষিকাজ উন্নত নয়। দেখো বরফে আবৃত থাকে, তো কিভাবে কৃষিকাজ করা অতটা সম্ভব হবে তোমরা বুঝতেই পারছো। নেক্সট, খনিজ সম্পদ। প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত হওয়ায় কানাডার সিল্ট অঞ্চল উত্তর আমেরিকার প্রধান খনিজ সমৃদ্ধ এলাকা। তো প্রাচীন আগ্নেয় আর রূপান্তরিত শিলায় গঠিত হয়েছে, তোমরা পড়লে যে গ্রানাইট ও নিস দ্বারা গঠিত, তার জন্য এখানে যে তোমার খনিজ সমৃদ্ধ এলাকা, এটা এটা হচ্ছে খনিজ সমৃদ্ধ এলাকা, এখানে প্রচুর খনিজ সম্পদ আছে। ওকে, খনিজ সম্পদের নাম ও উত্তোলন কেন্দ্রগুলি দেখো নাম বলে দিয়েছে। যেমন নিকেল, নিকেল কোথায় পাওয়া যায়? সাডবেরি, পৃথিবীর বৃহত্তম নিকেল খনি, মনে রাখতে হবে, ঠিক আছে। আর থমসনে পাওয়া যায়। সোনা, টিমিনিস, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি, এটা মনে রাখবে। আকরিক ল, নিউফাউন্ডল্যান্ড, তারপর ল্যাব্রাডর, কুইবেক সীমান্ত অঞ্চলে পাওয়া যায়। আকরিক তামা, সাডবেরি, টিমিনিসি, নোরান্ডাতে পাওয়া যায়। ইউরেনিয়াম অন্টারিও ও সুপিরিয়র হ্রদের নিকটবর্তী অঞ্চলসমূহে দেখা যায়। কোবাল্ট, রূপো, প্ল্যাটিনাম, সাডবেরি, থমসন, সেরিডন এইসব জায়গায় উত্তোলন করা হয়, ঠিক আছে। তাহলে খনিজ সম্পদ, এখানে বেশ ভালোই খনিজ সম্পদ আছে, এটা একটু ভালো করে দেখে রাখবি। শিল্পর কথা এবার এখানে বলছে, এখানকার শিল্প কেমন। কানাডার শিল্প অঞ্চল কৃষিকাজে সমৃদ্ধ না হলেও শিল্প যথেষ্ট উন্নত। কৃষিকাজ খুব ভালো হয় না, কিন্তু শিল্প বেশ যথেষ্ট উন্নত। দুর্গম অঞ্চল ও প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ সত্ত্বেও এখানকার শিল্পের উন্নতি ঘটেছে। দেখো এখানে তো প্রচুর ঠান্ডা বললাম, ঠিক আছে, তবুও এখানে শিল্প কিন্তু বেশ ভালোই উন্নতি করেছে। এখানকার বনভূমির পর্যাপ্ত কাঠ, বন্য পশুর লোমশ, চামড়া ও খনিজ পদার্থের সহজলভ্যতা। কি পাওয়া যায় এখানে? সহজে কি পাওয়া যায়? বনভূমির কাঠ পাওয়া যাবে, বন্য পশুর যে লোমশ ও চামড়া, কারণ এখানে ঠান্ডা, তো লোমশ প্রাণীর জীবজন্তু দেখা যায় বললাম, তো তাদের লোমশের চামড়া কিন্তু সহজে পাওয়া যাবে। আর খনিজ পদার্থ কিন্তু আছে এখানে ভালো, তো এটা সহজে পাওয়া যাবে। তো এই কারণে এখানকার শিল্পের উন্নতি। কানাডায় কানাডার উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা সহায়তা, উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয় আর কারিগরি দক্ষতা আছে। ওখানকার যারা শ্রমিক তারা স্কিল্ড, ঠিক আছে, দক্ষ। স্থানীয় নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তির প্রাপ্যতা, এখানে আশেপাশে যে নদী আছে সেগুলো থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা যায়। ওকে, কানাডীয় সিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথ। তো তোমরা জানো, এইদিকে দেখো, এখানে এখানে যে পঞ্চহ্রদ আছে তার এখানে তোমাদের সেন্ট লরেন্স নদী আছে, তার জন্য এখানে জলপথ খুব ভালো। নেক্সট, এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি। বেশ, তারপরে নেক্সট আমরা চলে যাবো কাষ্ঠ ও কাগজ শিল্প। কাষ্ঠ ও কাগজ শিল্পে কানাডা বিশ্বে উল্লেখযোগ্য স্থান অধিকার করে। তাহলে এখানকার কাষ্ঠ ও কাগজ শিল্প একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কানাডার সিল্ড অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সরল বর্গীয় বৃক্ষের অরণ্য, বনভূমি, ঠিক আছে। আয়তনে এই বনভূমি স্থান বিশ্বে দ্বিতীয়, প্রথম হলো রাশিয়ার তৈগা বনভূমি। তাহলে এই যে সরল বর্গীয় বৃক্ষের বনভূমি আছে, এটা পৃথিবী বিশ্বে দ্বিতীয় এবং প্রথম হচ্ছে রাশিয়ার তৈগা। এই বনভূমির কাঠই হলো কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। তো কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল এই বনভূমির কাঠ। দেখো কাগজ শিল্পে কোথায় পাওয়া যায়? উইনিপেগ, মন্ট্রিল, বাকিংহাম। কাগজ ও কাগজের মণ্ড, নিউজ প্রিন্ট তো নিউজ পেপারে যে কাগজ হয় সেটা মূলত কোথা থেকে পাওয়া যায়? কানাডায়। কানাডা হচ্ছে বিশ্বে প্রথম স্থান অধিকার করে কিসে? নিউজ প্রিন্টের যে কাগজ সেটা দিতে। কাষ্ঠ শিল্প, অটোয়া, পর্কুপাইন, কুইবেক, কাষ্ঠমণ্ড। বেশ, এখানে কি কি আছে? লৌহ শিল্প, কাষ্ঠ শিল্প, এগুলো তোমরা, ডেয়ারি শিল্প কুইবেক, ফার শিল্প উইনপেগ, টরেন্টো, এগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পরিবহনের সুবিধা, ঠিক আছে। শীতকালে যখন চারিদিকে বরফ জমে যায় তখন গাছগুলি কেটে বরফ ঢাকা নদীর উপর
ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নামে নদী তীরবর্তী কাঠ চেরাই কলগুলিতে সওমিল সেগুলিকে সংগ্রহ করা হয়। এর ফলে পরিবহন খরচ খুব কম। তাহলে ওদেরকে কিন্তু কাঠগুলো কিন্তু বয়ে নিয়ে যেতে হয় না। কি হয় বলছে শীতকালে যখন চারিদিকে বরফ জমে যায় তখন গাছগুলি কেটে বরফে ঢাকা নদীর উপর ফেলে রাখা হয়। এবার গ্রীষ্মকালে কি হয়, বরফ গলে যায়। বরফ গলে গেলে তখন গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নামে নদী তীরবর্তী কাঠ চেরাই কলগুলিতে সেগুলিকে সংগ্রহ করে, অটোমেটিক নেমে যায়। তখন বুঝতে পারছো, তাহলে পরিবহন খরচ লাগলো না, গাড়িতে করে বয়ে নিয়ে যেতে হলো না। সিল্ড অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি। এখানে যে খরস্রোতা নদীগুলো আছে সেখান থেকে সিল্ড অঞ্চলে জলবিদ্যুৎ শক্তি কিন্তু পাওয়া যায়। কারখানাগুলিতে উন্নত প্রযুক্তিতে কাঠ চেরাই করা হয়, দক্ষ শ্রমিকের যোগান আছে, আর প্রচুর মূলধনের সহযোগিতা। তো এইগুলো হচ্ছে তোমার যে কাষ্ঠ কাগজ শিল্প তার উন্নতির প্রধান প্রধান কারণ। তো এখান থেকে তোমাদের কানাডীয় সিল্ড অঞ্চলের কাষ্ঠ শিল্পের উন্নতির কারণ লিখো বলে একটা কোশ্চেন কিন্তু আসতে পারে। কানাডীয় সিল্ড অঞ্চলের কাষ্ঠ শিল্পের কাষ্ঠ ও কাগজ শিল্প, কাষ্ঠ ও কাগজ লিখে নেবে তোমরা, কাষ্ঠ ও কাগজ শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। ঠিক আছে, এই কোশ্চেনটা আসতে পারে, তোমরা এই পয়েন্টগুলো দিয়ে করে নেবে। ঠিক আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা আসতে পারে। বেশ, তাহলে ফার শিল্প কি বলছে দেখো, ফার শিল্পটা লাস্ট। সিল্ড অঞ্চলে প্রায় সর্বত্রই এই শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরি করা হয়। ঠিক আছে, দীর্ঘ লোমযুক্ত যে পশুর চামড়া তাকে ফার বলা হচ্ছে, এখান থেকে শীতের পোশাক তৈরি করা হয়। বেশ, তাহলে গ্যারি হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটা? আমরা দেখলাম ডেট্রয়েট। বাফেলো তো কি হয়, বৃহত্তম ময়দা শিল্প। ঠিক আছে, শিকাগোতে কি দেখা যায়, পৃথিবীর কসাইখানা। আর একটা পড়ে আছে উইস উইসকনসিন, এখানে ডেয়ারি শিল্পের জন্য প্রধান কেন্দ্র। বেশ, তো নেক্সট আমাদের চলে আসছে প্রশ্ন উত্তর আমি আলাদা একটা ভিডিওতে পরের দিন আলোচনা করব। ঠিক আছে, আজকে তো লাইভ ক্লাস নেওয়া সম্ভব হয়নি, তো আমি এটা আপলোড করে দিচ্ছি। তো আলাদা আলাদা ভিডিওতে আমরা কিন্তু প্রশ্ন উত্তর পরের দিন আলোচনা করব। তোমরা আগে এই ক্লাসটা ভালো করে কমপ্লিটলি দেখে নেবে, তারপরে তখন আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার কিন্তু আলোচনা করে দেবো। বেশ অনেকগুলোই কোশ্চেন আছে। তো আজকের ক্লাস এতদূর পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবে। পরের দিন আমরা তাহলে লাইভে তখন কোশ্চেন অ্যান্সার সেশন করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।